প্রত্যেক বয়স বা সময়ের একটা আলাদা আনন্দ আছে। বাট যদি আমি কম্পেয়ার করি আমার ছোটবেলার ঈদের সাথে, ওইটার সাথে আসলে তুলনা করা হবে। মা যখন নাই বাড়িতে তখন আসলে সেই যে আনন্দ, ঈদের যে খুশি, সেইটা আসলে এখন আর ওইভাবে আমি ফিল করতে পারি না। অনেকেই বলে যে আসলে নাচের ছেলেগুলো মেয়েদের মতো আচরণ করে। মাঝে মধ্যে একটু শূন্যতা ফিল করা উচিত, কান্না করা উচিত। সময় টেলিভিশনের ঈদ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিয়াজ শুভ। আমাদের এই ঈদ আড্ডায় আজ যোগ দিয়েছেন জনপ্রিয় নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার মোফাজ্জল আলিফ। আলিফ, ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন কাটলো এবারের ঈদ? আলহামদুলিল্লাহ, ঈদ মানেই তো খুশি, সো ভালো যাচ্ছে, ভালো কাটছে। এই যে ঈদের এত খুশি চারদিকে, কিন্তু তোমাকে এমন মনমরা লাগছে কেন? সময় একটা বিশাল ব্যাপার। সো আমার রিসেন্টলি, তুমি হয়তো জানো, কোভিড পরবর্তী সময় আমার মাকে হারানোর পর মানে ঈদের ব্যাপারটা কি, আমরা সবাই গ্রামের বাড়ি যাই, দেশের বাড়িতে যাই, ফ্যামিলি মেম্বার সবাই আসে। সো যখন আমি যাই বা আসি, মা যখন নাই বাড়িতে তখন আসলে সেই যে আনন্দ, ঈদের যে খুশি, সেইটা আসলে এখন আর ওইভাবে আমি ফিল করতে পারি না। আলিফের ছোটবেলার ঈদগুলো কেমন ছিল? এটা আসলে আমি মনে করি যে আমরা যারা 90s কিড সবার একই টাইপের ঈদ কাটতো। আর আমার বড় হওয়া হয়েছে মফস্বল শহরে। সো ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়া, মিষ্টান্ন জাতীয় খাবার খাওয়া, তারপর স্যালামি, তারপর রমজান ঈদে একরকম, আবার কুরবানির ঈদে আবার আরেক রকম। সো এইটা মানে অন্যরকম ব্যাপার। মানে সবার না, আজ আমরা যারা যখন ছোট ছিলাম, মানে সবার স্নেহ, ভালোবাসা, সবার টেক কেয়ার, স্পেশালিটি, মানে এইটা আসলে ভোলার নয়, মানে একটা উৎসব, মানে অন্যরকম ব্যাপার। এখন তো তুমি চাইলেই আর সবসময় সব জায়গায় যেতেও পারো না, বা তোমার বিভিন্ন প্রোগ্রামের শিডিউল থাকে। এখন ঢাকার ঈদগুলা কেমন কাটে তোমার? আমি যেহেতু আমার ফ্যামিলি মেম্বারও ওভাবে নাই, আবার আমি নিজেও সিঙ্গেল, সো আমি কি করি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই বা কারো রিলেটিভসের বাসায় যা হলো বা গ্রামের বাড়িতে যা হয়। সো সব মিলে মানে আমার মনে হয় যে ঈদটা আসলে ওইভাবে যে ছোটবেলা যেটা না, মানে আমার মনে হয় যে প্রত্যেক বয়স বা সময়ের একটা আলাদা আনন্দ আছে। সো এই সময়ের এই আনন্দ, এটা ঠিক আছে। বাট যদি আমি কম্পেয়ার করি আমার ছোটবেলার ঈদের সাথে, ওইটার সাথে আসলে তুলনা করা হবে না। আমার এটাই আমার মনে হয় যে ওটার সাথে তুলনীয় নয়। এই যে বললা তুমি সিঙ্গেল, এত মেয়ের সঙ্গে তোমাকে নাচতে হয়, এত মেয়ের সঙ্গে তোমার সুসম্পর্ক, কেন একজনকে বেছে নিতে পারছো না? এটা আমার মনে হয় যে আমার জন্য যে উপযুক্ত তাকে আমি এখন খুঁজে পাইনি। আর আমি তো বিশ্বাস করি যে জন্ম, মৃত্যু, বিয়ে তিনটে আল্লাহর হাতে। তবে আমি এখন মোটামুটি সেটেল। যে এতদিন ভাবতাম যে আর একটু সেটেল হই, পরে বিয়ে করবো ভাবো, বাট আমি ইদানিং ভাবা শুরু করেছি। আমি জানি না, আমি চাই আল্লাহর রহমতে মানে কখন এই ডাকটা আসবে তখন আমি হয়তো বা কারোর সাথে জড়িয়ে যাব। যেহেতু ভাবছো যে আসলে এখন জীবনসঙ্গীর প্রয়োজন, প্রত্যেকেরই তো পছন্দের একটা বিষয় থাকে যে আমি এরকম একজনকে জীবনসঙ্গী হিসেবে চাই। তোমার কি এই ধরনের কোনো চাওয়া পাওয়া আছে? একটা সময় ছিল যে আমার লাইফ পার্টনার বা আমি যাকে বিয়ে করব সে দেখতে এরকম হবে, পরীর মতো হবে, নায়িকার মতো হবে, এরকম ওরকম। একটা সময় পরে ম্যাচুরিটি লেভেল হাই হলে আমার মনে হয় যে এখন যেটা ভাবি যে একদম পারফেক্ট লাইফ পার্টনার যে হলো আমাকে বুঝবে, আমিও তাকে বুঝবো। আর অবশ্যই মানে প্রফেশনাল কেউ হইলে ভালো হয়। পেশা হিসেবে নাচকে কেন বেছে নিলে? এটা আমার একদমই চিন্তায় ছিল না। আমি প্রথমত পড়াশোনা করছিলাম যে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি বিভাগে। তখন পর্যন্ত আমার প্ল্যানিং ছিল যে আমি মাইক্রোবায়োলজি নিয়ে হায়ার স্টাডি করবো। বাট যখন আমি নাচটাকে একটু সিরিয়াসলি নিলাম, আরও ভালো করে শেখা শুরু করলাম এবং পারফরমেন্স শুরু করলাম, তখন আমি দেখলাম যে না, অডিয়েন্সেস বা পাবলিক আমাকে নৃত্যশিল্পী আলিফ হিসেবে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করছে। আর আমার এটা মনে হয়েছে তখন যে যেটা আমি পছন্দ করি এবং পাবলিক আমাকে পছন্দ করছে, সেটা প্রফেশনে যাওয়া মনে হয় যে মন্দ না। আর এই প্রফেশনে আসার পেছনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অডিয়েন্স, দর্শক একটা বিশাল ফ্যাক্ট আমি বলবো। ওখানে আমি মুক্ত মঞ্চে বা অন্য জায়গায় পারফরমেন্স করে মানুষের এত ভালোবাসা, অ্যাপ্রিসিয়েশন পাইছি। আমার মনে হয়েছে যে এটাতে গেলে কেমন হয়। সো তখন আমার মনে হয়েছে যে এটাতে শিফট করি। এখন যারা নাচকে পেশা হিসেবে নিচ্ছে তারা বিভিন্ন ফর্মের নাচ করছে বা তারা নিজেদেরকে ভেঙে নতুনভাবে প্রেজেন্ট করছে। কিন্তু আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে আসলে ছেলে মেয়ে নাচের ধরনটা একই রকম। অনেকেই বলে যে আসলে নাচের ছেলেগুলো মেয়েদের মতো আচরণ করে। এই বিষয়টা নিয়ে তোমার কি বলার আছে? এটা নিয়ে অনেকে অনেক কিছু বলে। সো আমি সিম্পলি বলি, এটা আসলে নাচের সাথে যে ছেলেলি মেয়েলি বিষয় একদমই এক, মানে এটার সাথে কোনো কানেকশন নাই। মানে কি হয়, মানুষ কিরকম আচরণ করবে সেটা আমার মনে হয় যে দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা জেনেটিক্যাল বিষয়, ওরিয়েন্টেশন, সে কীভাবে তার ক্রোমোজোমাল, আমি যেহেতু জেনেটিক্সে পড়াশোনা করেছি,
আমার সেক্স ক্রোমোসোমের একটা বিষয় থাকে। আরেকটা আছে যে সে বাইরে আসলে কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা তো পার্সোনাল বিষয়, সে কোনটাতে ফিল করে। আমার মনে হয় যে একজন মানুষ সে নাচে এসে বা কোনো প্রফেশনে এসে যে তার এরকম হয়ে যাবে, এটার কোনো আমার লজিক্যালি মনে হয় না। যেটা আমি নাচ করি একটা আছে যে সেটা তার ভিতরে লুকায়িত ছিল সুপ্তভাবে, এখানে আসার পরে সেটা প্রস্ফুটিত হয়েছে। আরেকটা হতে পারে যে সে এখানে আসার পরে সে এইরকম যে আরো অনেকজনকে দেখছে, সে দেখে তার ভালো লাগছে, অথবা সেটা সে আগে জানতো না, সেটা এখন তার ওই দিকে সে ডাইভার্ট হচ্ছে। বাট এইটা যে কেউ হবে এটা মানে নাচের কারণে হবে এটা না, কারণ প্রচুর ম্যানলি ডান্সার্স আছে ওয়ার্ল্ড ব্যাপী, বাংলাদেশেও আছে। আলিফ, আবার একটু ঈদের আড্ডায় আসি। এবার ঈদে কি কি গিফট পেয়েছো বা তুমি তোমার প্রিয়জনদের জন্য কি গিফট কিনেছো? আসলে আমি প্রতিবার ট্রাই করি, যেহেতু আমার বোন আছে, আমার ভাতিজা আছে, সো আমার বাসার স্পেশাল লোকদের জন্য আমি কিছু কেনার ট্রাই করি। আর এবার যেটা হয়েছে যে ঈদের আগের দিনে আমি ইউরোপ থেকে ফিরলাম, মানে দীর্ঘ 16 দিন আমি দেশে ছিলাম না, আমার ওখানে পারফরমেন্স ছিল। সো ওইভাবে আসলে আমাকে কেউ গিফট দিবে আসলে আমাকে পাই নাই, আমি অনেক আগে থেকেই নাই। বাট আমি আমার ফ্যামিলি পার্সনদের জন্য বাসার জন্য কিছু কিনে রেখেছিলাম। আমার কাছে আরেকটা বিষয় একটু জানার ইচ্ছা, যে এই যে তুমি 16 দিন দেশের বাইরে ছিলে, ঈদের আনন্দ ফ্যামিলির কাছে না গিয়ে কেন আমাদের সঙ্গে আড্ডায় বসলে? যেহেতু মিডিয়ায় কাজ করছি, বিভিন্ন বড় পর্দা ছোট পর্দা সব ওটিটি সব ক্ষেত্রেই সব, সো এটাও আমার একটা ফ্যামিলি এবং আমি এটা অনেক আপন মনে করি। আসলে আমরা কাজে এত ব্যস্ত থাকি, আসলে আমি দেখছি যে একটা সময় পর না আমার নতুন করে আর বন্ধুত্ব হয় না, বন্ধু বানানো হয় না। দেখা যায় মিডিয়ায় যারা আমরা বিভিন্ন সেক্টরে আছি, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম ইভেন্টে দেখা হয়, কথা হয়, কাজ হয়, একটা সার্কেল হয়ে যায়। তুমি আমার একজন ভালো বন্ধু, আগে ছিল না, মিডিয়ার মাধ্যমে হয়েছে, সো তোমরা এখন ফ্যামিলির মতো। প্রতিবার ঈদে তো আসলে বিশেষ কাজগুলাই করা হয়, এবার ঈদে আসলে তোমার কোন কাজগুলো আসছে? এবার ঈদ উপলক্ষে নর্মালি যে আমাদের টেলিভিশন চ্যানেলে একটু নাচের কাজ আগে অনেক হইতো, এখন ওইভাবে হয় না। আর আমি তো দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, ঈদের আগের দিন এসেছি। সো ঈদে যাওয়ার আগে হলো আমি অপারেশন জ্যাকপট ফিল্মের একটা গানের একটা কাজ করেছি, ওখানে আমি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি। খুবই সুন্দর একটা কাজ হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এরকম একটা কাজ হবে। আর ঈদে আমার যে মেঘনা কন্যা চলচ্চিত্র রিলিজ পাচ্ছে, এখানে আমার কোরিওগ্রাফিতে 2টা গান আছে, নওশাবের একটা গান এবং নওশাব এবং সৌমি, হ্যাঁ ওদের 2জনের। সো আমার ওইটা একটা কাজ গেছে। আর এ বাদে ঈদের পরে আমার প্রচুর শোজ আছে, স্টেজ শো, ওগুলোর কথা হচ্ছে। বাট ওইভাবে যে স্টেজ শো, টেলিভিশন শো, নাচের শো, ওগুলো আসলে আমার এবার করা হয় না। তোমার পেশা নিয়ে তোমার নিজের কোনো ক্ষোভ আছে? আমার বলতে গেলে আসলে অনেক ক্ষোভ, কিন্তু মিডিয়া এগুলো আমি বলতে চাই না। নাচটাকে এখন আমার মনে হয় যে নাচটাকে মনে করে নাচ মানে মেয়েদের কাজ, কোমর দুলিয়ে নাচবে। বাট নাচ যে একটা কত বড় যদি স্ট্রং শিল্প মাধ্যম, এই থট প্রসেসের কারণে আমরা পিছানো, যুগের সাথে তাল মিলিয়ে না আমরা চলতে পারছি না। আমাদের যে অন্যান্য সেক্টরে তো এগিয়ে যাচ্ছে, নাচের ব্যাপারে যে আমি বলি যে আধুনিক নাচ, এটাতে আমরা অনেক পিছিয়ে। সেটা কারণ হলো যে আমাদের দেশের পোলাপানদের শেখার আগ্রহ কম, বা শেখার যে ওয়েটা মানে প্রতিষ্ঠান শিক্ষক সেটা কম। আর তার চেয়ে বড় কথা যে শিখি বা কি করবে সেই প্ল্যাটফর্মটা কম। তো সেই জায়গায় আমার মনে হয় যে একটা সংমিশ্রণ হচ্ছে না, বরঞ্চ যারা ভালো করছে তারা একটা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। আবার দেখা যায় যে অনেকে তেমন বেশি ভালো করছে না, ওরা আবার অনেক ভালো প্ল্যাটফর্ম নিয়ে নিচ্ছে। সো আমার মনে হয় যে এই নাচের জায়গাটা মানে একটা তুলনামূলকভাবে মানে কম্পিটিবল স্ট্যান্ডার্ড জায়গায় এখনো যেতে পারে না, সেই জায়গাটা আমার ক্ষোভের জায়গা। তবে মনে হয় যে নতুন প্রজন্ম যদি এটা রিয়েলাইজেশন করে এবং নিজেদেরকে আরও বেশি শানিত করে, আরও বেশি ট্রেন করে, ডেভেলপ করে, এটা ফিউচারে কাটিয়ে ওঠা সম্ভব। ঈদ মানেই তো আসলে ভরপুর খাওয়া দাওয়া। আলিফ কি খেতে পছন্দ করে? খাবার দাবার বিষয় আমি খুব মিষ্টান্ন খাবার পছন্দ করি। ইদানিং আমি স্বাস্থ্যগত কারণে বা ফিউচারের কথা ভেবে যে এখন হয়তো বা ইয়াং, সামনে তো আরও বয়স বাড়বে, সো মিষ্টান্ন খাবার একটু অ্যাভয়েড করে ট্রাই করি। কিন্তু ঈদে আমি এটা ছাড়ি না, আমার সেমাই খুব পছন্দ, আমার খুব পার্সোনাল ফেভারিট। আর এর বাইরে আমি খিচুড়ি, ভুনা খিচুড়ি, গরুর মাংস, এগুলো আমার খুব পছন্দ। আমি খুব বাঙালিয়ানা খাবারে পছন্দ করি, এই যে ভর্তা ভাজি, আলু ভর্তা, মানে এরকম খুবই নর্মাল ট্রেডিশনাল খাবার আমার খুব পছন্দ। আমরা তো আসলে যত আনন্দেই থাকি বা যত বন্ধুদের সঙ্গে থাকি না কেন, দিন শেষে ঘরে ফিরে কিন্তু অনেকেই একা। আলিফ আসলে কতটুকু একা? বিভিন্ন জনের বিভিন্ন রকম শূন্যতা আছে, কারো ফ্যামিলি মেম্বার, কারো পার্সোনাল কিছু চাওয়া পাওয়া বা ব্যাপার থাকে। এমন দিন শেষে মানে সবাই তো মানুষ, সবাই সেম। হয়তো প্রফেশনাল জায়গায় আমরা একটা অন্য পরিচয় বহন করি, বাট প্রফেশনের বাইরে যখন ঘরে ফিরি তখন সবাই একরকম। সো 8-10 জন মানুষের যেমন ফিলিং আছে, কিছু মানে খারাপ লাগা বা ভালো লাগা বা শূন্যতা, সেটা সবারই আছে, সেটা সবাই ফিল করে। আমার মনে হয় যে আমি ফিল করি শূন্যতা আসলে, শূন্যতা যে আসে না তা না, আসে, সেটাকে শূন্যতাকে ফিল মাঝে মধ্যে একটু শূন্যতা ফিল করা উচিত, কান্না করা উচিত। তারপরে আবার রাত শেষে আবার কাজে ফিরো, আবার পিস, শান্তি, হাসি। তোমার এই শূন্যতা থেকে বের হওয়ার জন্য হলেও কিন্তু আসলে তোমাকে নেক্সট ঈদের আগে
লাইফ পার্টনার খুঁজে নিতে হবে। ইনশাআল্লাহ দোয়া করো সবাই, এবং তোমরা দেখো। সবশেষ যদি একটু জানতে চাই যে আলিফের মনের এমন কোনো কথা বা আলিফের বিষয়ে এমন একটা কথা যেটা আলিফের পরিবার বা অডিয়েন্স জানে না। অনেক কিছু জানেন, এরকম হয়। অডিয়েন্স তো আসলে অডিয়েন্স আমরা যতটুকু পর্দায় দেখাই ওইটুকুই জানি, এর বাইরে জানে না। এর বাইরে আমি যেটা বলি যে আমার লাইফটা না স্মুথ ছিল না। এই নাচ নিয়ে এতটুকু ভাবা যে একটা ছেলে স্ট্রাগল করে, আমাদের মিডিয়াতে অনেক পলিটিক্স আছে, সবাই জানি যারা মিডিয়াতে কাজ করে, সেই পলিটিক্সকে থেকে ভেঙে নিজেকে নিয়ে একা একা যুদ্ধ করি, স্টিল একা। আমার একা কি হয় যে একটা সিন্ডিকেটও থাকে নিজস্ব, সেই সিন্ডিকেটটা আমার নাই যে আমি আমার সেক্টরের লোকদের এরা আমার খুব আপন, এদের সাথে আমি চলি, সেটাও নাই, জাস্ট স্রিফ একা। সো সেই একাটা হয়তো একাকিত্বটা সবাই জানে না। আমি একা নিজের কোন লেভেলের মনোবল, মনোশক্তি, ডেডিকেশন এন্ড প্যাশন নিয়ে, শুধু আল্লাহর রহমত আমার মায়ের দোয়া নিয়ে আমি স্টিল স্ট্রাগল করে যাচ্ছি। আজকে তোমার সাথে আড্ডা দিয়ে আসলে আমাদের ঈদের আড্ডাটাও বেশ জমে উঠেছিল। আমরা আসলে ব্যক্তি আলিফ সম্পর্কে অনেক কিছুই জানলাম, যেটা আমরা এই হাসি খুশি আলিফকে দেখে আসলে আমরা বুঝি নাই। তো তোমার যদি তোমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে, তুমি দর্শকের উদ্দেশ্যে বলতে পারো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন আরো ভালো ভালো কাজ করতে পারি। এবং তোমাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, সময় টিভিকে ধন্যবাদ। তোমার ঈদ আরো সুন্দর হোক, এবং যারা আমাদেরকে দেখছে মানে আল্লাহর রহমত বর্ষিত হোক, সবাই অনেক সুন্দর থাকুক, হ্যাপি থাকুক, সুখী থাকুক, এবং তার প্রিয়জনদের নিয়ে ঈদ কাটাক, সামনের ঈদও কাটাক, আরো বছরের পর বছর কাটাক।